বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করতে চাচ্ছি লবণ সেতুর ভূমিকা। এবং লবণ সেতু তোমরা একটা জটিল বিষয় মনে করো, আজকে আমরা সিমুলেশনের মাধ্যমে সেই বিষয়টাই বুঝাবো। ভালো করে চিত্র দেখে একটু লক্ষ্য করো। আসলে এখানে কি ধরনের বিক্রিয়া ঘটে, কি কি হয়, কোন প্রক্রিয়ায় কাজটা সম্পূর্ণ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো সিমুলেশনের চিত্রগুলি একটু লক্ষ্য করো। এখানে বিভিন্ন আমরা ওই যে ভিতে ভোল্ট মিটার বুঝাইছি, আসলে এটা ওই জায়গায় আমাদের যে কোনো উপকরণ থাকতে পারে। ভোল্ট মিটারের জায়গায় অর্থাৎ লাইট থাকতে পারে, ফ্যান থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে তোমরা এটা টেস্ট করতে পারো। তো চলা যাক, এখানে আসলে কি ধরনের ঘটনা ঘটে, তড়িৎ কৌশলটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করি। দেখো, এই গ্যালভানিক কোষে এই যে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড, কপার সালফেট দ্রবণে কপার দণ্ড ডুবানো থাকে বা ডুবানো আছে। এখানে কপার এবং জিঙ্কের মধ্যে সক্রিয়তা সিরিজ অনুযায়ী কপারের অবস্থান নিচে, তাই কপার আয়ন বিজারিত হয়ে কপারে পরিণত হবে এবং জিঙ্ক পরমাণু জারিত হয়ে জিঙ্ক আয়নে পরিণত হবে। তাই জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড হিসেবে কাজ করে। জারণ অর্ধকোষে উৎপন্ন ধনাত্মক আয়ন জিঙ্ক আয়ন এর বৃদ্ধি হয়, তাই লবণ সেতু থেকে ঋণাত্মক নাইট্রেট আয়নের ব্যাপন ঘটে। অনুরূপভাবে বিজারণ অর্ধকোষে ধনাত্মক আয়ন অর্থাৎ কপার আয়নের হ্রাস হয়, তাই লবণ সেতু থেকে ধনাত্মক সোডিয়াম আয়নের ব্যাপন ঘটে। এইভাবে উভয় অর্ধকোষের দ্রবণেই তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। লবণ সেতুর অভাবে জারণ অর্ধকোষে ধনাত্মক আয়ন ও বিজারণ অর্ধকোষে ঋণাত্মক আয়ন বেড়ে যায়, ফলে জারণ বিজারণ ক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। লবণ সেতু বিদ্যুৎ প্রবাহকে আধানের ঘাটতি সরবরাহ করে, পুনরায় বিদ্যুৎ প্রবাহ সচল রাখে, যেটা তোমরা চিত্রে দেখতেছো। খেয়াল করো, দেখো চিত্রের মধ্যে এই যে পরমাণুগুলো যাচ্ছে, এই যে দেখো এখানে আমাদের অ্যানোড অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণে দেখো যে জিঙ্ক পরমাণু দেখা যাচ্ছে। এখানে কিন্তু জিঙ্কের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তাহলে এই বেড়ে যাওয়ার কারণে তাহলে সমতা রক্ষা করার জন্যই আমাদের লবণ সেতুর কিন্তু ব্যবহার হয়। অর্থাৎ লবণ সেতু সে বেড়ে যাওয়ার পরিমাণকে সমতা রাখায়, অর্থাৎ কারোর ঘাটতি হলে ঘাটতি পূরণ করে, আর অর্থাৎ হ্রাস হলে ঘাটতি পূরণ করে, আর বৃদ্ধি পেলে সেটা সমতা করে। তো এইভাবেই দেখো কিন্তু কাজগুলো হচ্ছে। যে দেখো কিভাবে ওই যে কপার সালফেটের দ্রবণ দেখা যাচ্ছে, কপার অণুগুলো কিভাবে চলাচল করতেছে। সিমুলেশনের মাধ্যমে নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। আসলে এটা যদি সিমুলেশনের মাধ্যমে তোমরা না দেখতে, তাহলে বিষয়টা কিন্তু কঠিন হতো। তাই তোমাদের জন্য এই প্রক্রিয়াটা আমি তৈরি করছি। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করো এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।